চাওয়া পূরণ হলো। ইংল্যান্ডের হৃদয় ভেঙে বিশ্বকাপের ফাইনালে ওদের প্রতিপক্ষ হলো আর্জেন্টিনা। 7 ম্যাচের স্নায়ুর পরীক্ষায় আধিপত্য দেখানো জয় উদযাপনে শেষের ক্ষণ গুনছে দুদল। ভক্তদের নজরে থাকবে এমবাপে কেইনদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও। স্বাগত বিশ্বকাপ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন গোলে সাথে আছে ফরিদা বখতিয়ারা। আমার সঙ্গে স্টুডিওতে আছেন ফুটবল অ্যানালিস্ট আহমেদ শায়েক। আহমেদ শায়েক, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। স্কালোনির বক্স, প্যান্ডোরার বক্সের বদলে কি স্কালোনির বক্স খুলে বসলেন কিনা? কারণ হলো এই দুর্দান্ত এক সেমিফাইনালের আশা আমরা করেছিলাম ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। প্রথমার্ধটা আশা অথবা প্রত্যাশা পূরণে ব্যর্থ, দ্বিতীয়ার্ধের সমস্ত রোমাঞ্চ এবং জয় আর্জেন্টিনার আবারও ফাইনালে। আপনি বক্স বলছেন, আমি বক্স বলবো না, আমি বলবো টাইম। আগে ইংলিশ প্রিমিয়ার লিগে যখন ম্যানচেস্টার ইউনাইটেড জিততে পারতো না, শেষ মুহূর্তে অ্যালেক্স ফার্গুসন ঘড়ি দেখিয়ে ফার্গি টাইম বলতো। তো সেরকম এবারে ওয়ার্ল্ড কাপে দেখতে পাচ্ছি যে মেসি টাইম। সব ম্যাচেই শেষ 10 মিনিটে মেসির একটা ম্যাজিক থাকে, যখন কিনা এই পুরো 90 মিনিটের মধ্যে 10 মিনিট মেসি খুঁজে বার করে তার নিজের জন্য। তখন দল যে অবস্থায় থাকুক না কেন, সেটা যদি 2-0 এর হারতে থাকে বা 1-0 হারতে থাকে, মেসি এমন কিছু খেলা দেয় যেখানে কিনা মেসি তার সময়ের মধ্যে পুরো খেলাটাকে আর্জেন্টিনার আয়ত্তে নিয়ে আসে। সো আমি ঠিক বক্সের সাথে রেফারেন্স দিব না, আমি আসলে টাইমের সাথে রেফারেন্স দিব। সময়টার সুযোগের সদ্ব্যবহার করছে আর্জেন্টিনা এবং লিওনেল মেসি। এবং সবচেয়ে বড় যে কথাটা বলতে চাই, যে 2022 সালে ওয়ার্ল্ড কাপ দেখে মনে হয়েছিল যে সবাই মেসির জন্য খেলছে, 2026 সালে ওয়ার্ল্ড কাপ দেখে মনে হচ্ছে মেসি সবার জন্য খেলছে। তো এই যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, 2022 সাল থেকে আরও বেটার একটা মেসি দেখতে পাচ্ছি, মানে এটাই একটা প্রাণবন্ত ব্যাপার হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের। ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচের শুরুতে মানে আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কি উদাহরণটা দেয়া যায় এই ম্যাচটাকে। তারপর সেকেন্ড হাফের ম্যাচটা, যে কারণে বলছিলাম যে প্যান্ডোরার বাক্স নয়, স্কালোনির একটা আলাদা রকম বাক্স আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ল্ড কাপে। একাধিক ম্যাচেও পিছিয়ে পড়ে এই দারুণ কামব্যাক, অন্য সব কৌশল যেন ব্যর্থ হয়ে যাচ্ছে আর্জেন্টিনার এই কৌশলের কাছে। মানে শুধুমাত্র কি মেসি, স্কালোনির টেকনিক, পুরো দল হয়ে খেলা, দলের আগে অনেকেই বলেছে ওয়ান ম্যান আর্মি, এখন তো মনে হচ্ছে ফুল আর্মি। এই আর্জেন্টিনাকে তো আসলে থামানো সম্ভব না। ফাইনালে চলে গেছে, শিরোপা তো আমি আর্জেন্টিনার হাতে দেখতে পাচ্ছি। আপনি স্পেনকে কতটা এগিয়ে রাখবেন? না, অবশ্যই মানে ফাইনাল তো আর বাকি সব ম্যাচের মতন হয় না। ফাইনালে এক ধরনের স্নায়ু চাপ থাকে, এক ধরনের মানে এমন একটা সিচুয়েশন থাকে যেখানে কিনা যে কেউই নিজেদেরকে আগিয়ে রাখে না, আবার কেউই নিজেদেরকে পিছিয়ে রাখে না, এমন একটা সমতায় খেলাটা শুরু হয়। বাট এখানে এই ম্যাচে মানে ফাইনালে যদি স্পেন আর্জেন্টিনা চিন্তা করি, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আর্জেন্টিনার প্লেয়াররা একটু এক্সপিরিয়েন্সের দিক থেকে আগিয়ে থাকবে। তার কারণ হচ্ছে যে তারা আগেরবারে ওয়ার্ল্ড কাপ প্রায় 10 জন স্কোয়াডই ছিল। নতুন যারা অ্যাড হচ্ছে, যারা কিনা খেলছে, তাদের মধ্যেও বেশ কিছু ফায়ার পাওয়ার দেখা যাচ্ছে, একটু অ্যাগ্রেশন দেখা যাচ্ছে। সো সেইটা আশা করি হেল্প করবে হচ্ছে আর্জেন্টিনাকে। আপনি যদি মানে ইংল্যান্ডের ম্যাচের কথাই বলছিলেন, প্রথমার্ধে আসলে আর্জেন্টিনা নিজেও জানতো যে তারা আসলে ফিজিক্যালি একটু ডমিনেটেড হবে। তো যার কারণে শুরু থেকে তারা একটু ধাক্কাধাক্কি, একটু ফাউলের মাঝখানে ছিল, যে ইংল্যান্ডকে একটু নড়বড়ে করে দেওয়ার একটা চেষ্টা ছিল। কিন্তু মানে ইংল্যান্ড ঠিকভাবে ধরে রেখেছিল এবং আর্জেন্টিনা ধরে রেখেছিল, সমানে সমানে খেলা হয়েছিল। তার জন্য আসলে আমরা হাফ টাইম পর্যন্ত কোনো গোল দেখিনি। হাফ টাইমের পরে আসলে ইংল্যান্ড খেলাটা গিয়ার আপ করে, কিন্তু ভুলটা করে বসে আমার কাছে মনে হচ্ছে যে এখানে মানে যতটুকু আমি স্ক্যালোনিকে এখানে প্রেইজ করব, তার পাশাপাশি আপনাকে একটু বেশি মানে নেগেটিভ সাইডেও বলতে হবে থমাস টুকেলকে নিয়ে। কারণ সে একটা গোলকে এভাবে করে ডিফেন্ড করার জন্য একেবারে ডিফেন্সে সব প্লেয়ার বসিয়ে 10 জন মিলে ডিফেন্স করা, এটা আসলে দেখতে একদিক দিয়ে খারাপই লাগে বলা যায়। এবং এরকম যদি হতো যে হ্যাঁ 5 মিনিট বাকি আছে তখন করছে, তাহলে একটা ব্যাপার ছিল। সে 65 মিনিট থেকেই যদি এভাবে 10 জন ডিফেন্ডারকে দিয়ে ডিফেন্স করায়, এই জিনিসটা আসলে ট্যাকটিক্যালি আমি বলবো খুবই উইক একটা ব্যাপার ছিল। এবং হ্যাঁ, হয়তো এইখানে আপনি স্ক্যালোনিকে একটা প্রেজ করতে পারবেন যে Mighty Green Apple Game Changer Ginger Happy Speed। সে যখন বুঝতে পেরেছে যে থমাস টুকেল এভাবে ডিফেন্সিভ খেলা খেলছে, সে তখন কন্টিনিউয়াসলি যে চেঞ্জগুলো করেছে, তা আপনারা যেটা বললেন প্যান্ডোরার বক্স, একের পর এক খরগোশ সে বার করলো এবং খরগোশ বার করে আসলে জাদু দেখিয়ে দিল। এবং এই
প্লেয়াররাই আসলে দিন শেষে এমন একটা সামগ্রিকভাবে অ্যাজ এ টিম খেললো যেটাতে কিনা তারা জয়টা ছিনিয়ে নিয়ে আসতে পারলো। সো মানে দিন শেষে আসলে এই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে তাদের টিমের মধ্যে এক ধরনের স্পিরিট আছে, তারা একে অপরের জন্য খেলতে ভালোবাসে। অনেক দলই যেরকম আপনি পর্তুগাল দেখেন বা কোনো সময় যদি আমি ফ্রান্সের কথাও বলি, ওই যে জমাট বাঁধা একটা দলের যে বন্ধন, ওইটা আসলে আমরা কেন জানি দেখতে পাই না। কিন্তু আর্জেন্টিনার চলনে বলনে কৌশলে সব জায়গায় কেন জানি মনে হয় যে এই 26 জন একটা দল হয়ে খেলছে। তো যার কারণে আমি মনে করবো যে এইরকম বড় বড় সিচুয়েশনে তারা পার করে এসছে। আপনি যেটা বলছিলেন যে টমাস টুকেলের কৌশল নিয়ে তো ক্রিটিসিজম হচ্ছেই, বিশ্বকাপের এই পর্যায়ে এসে সেটা অবশ্যই হবে, উনি এড়াতেও পারবেন না। মাইকেল ওয়েন এবং ওয়েন রুনি, ইংল্যান্ডের সাবেক তারকা খেলোয়াড়রাও কিন্তু এটা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছেন যে শেষের দিকে এতটা ডিফেন্সিভ খেলার কৌশলটা তাদের পছন্দ হয়নি। জি, আসলে মানে যেই ব্যাপারটা যে বলছিলাম যে 65 মিনিটে গোল দেওয়ার পরে তখন পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা একটু ব্যাকফুটে ছিল এবং পুরো কন্ট্রোলই বলবো যে খেলার ইংল্যান্ডেরই ছিল এবং প্লেয়ারও ভালো খেলছিল ইংল্যান্ডের, এরকম না যে তারা খারাপ খেলছিল। কিন্তু সমস্যাটা হয়ে গেল যে কেন জানি টমাস টুকেল ভয় পেয়ে সে ডিফেন্সিভ প্লেয়ারগুলোকে নামালো এবং ডিফেন্স করা শুরু করলো এবং আর্জেন্টিনা এই সুযোগ দেখেই একের পর এক বল সাপ্লাই করা শুরু করলো তাদের পেনাল্টি বক্সে। রাশফোর্ড, বুকায়ো সাকা তাদের ব্যবহার কেন করলেন না? এটাই আসলে সবচেয়ে মানে অদ্ভুত জায়গা যে আপনার বেঞ্চে সাকা, রাশফোর্ডের মতন প্লেয়ার আছে, আপনি জানেন যে হচ্ছে মানে আর্জেন্টিনা যদি মানে এরকম একটা সিচুয়েশন আপনার উইং ব্যাকরা সারাক্ষণ দৌড়িয়ে আর কি টায়ার্ড হয়ে যাচ্ছে, তো আপনি উইং ব্যাকদেরকে কাভার করার জন্য আরও পেসি উইঙ্গার দিবেন, আরও এনার্জেটিক উইঙ্গার দিবেন। কিন্তু আপনি যেটা করলেন যে আপনি আপনার মানে পুরো মিডফিল্ড বা উইং ব্যাক সব কিছুকে চেঞ্জ করে সেন্টার ডিফেন্সের প্লেয়ার নামালেন। তো সেটাতে যেটা হলো যে মেসি অনেক জায়গা পেয়ে গেল, এনজো ফার্নান্ডেজ অনেক জায়গা পেয়ে গেল এবং ডি পল অনেক জায়গা পেয়ে গেল। তো তাদের জন্য খেলাটাকে ডিকটেট করা বা কন্ট্রোল করাটা আরও সহজ হয়ে গেল। আর মেসিকে মানুষজন চেষ্টা করে যত কম সংখ্যক বল দেয়া, মানে বল নিয়ে সে খেলবে, সেখানে মেসিকেই যদি আপনি এত বড় স্পেস দিয়ে দেন, সে তো ওখান থেকে একটা না একটা জাদু ঘটিয়ে দিবেই। লাউতারো মার্তিনেজের অনবদ্য গোল, যে গোল নিয়ে তিনি নিজেও ভীষণ রকম আবেগ প্রকাশ করেছেন, একই সাথে আর্জেন্টিনার জয়সূচক গোল। জি, হ্যাঁ, মানে উনি আসলে গোলটা নিয়ে আবেগ আপ্লুত হয়ে গেছে, কারণ তখন সিচুয়েশনটা এরকম ছিল, ওই সময় যে গোল দিত সেই আর কি একটু আবেগে আপ্লুত হয়ে যেত। আর এমনিতেও যদি বলি আমরা, তাহলে ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই আর্জেন্টিনার স্কোরারদেরকে নিয়ে এক ধরনের সমালোচনা হচ্ছে যে মেসি ছাড়া কেউ গোল দিচ্ছে না। তো সেই জায়গাটা থেকে আসলে সমালোচনার একটা জবাবও ছিল, বাট দিন শেষে ঘুরে ফিরে এই গোলেরও ক্রেডিট আসলে দিন শেষে মেসিকেই দিতে হয়। কারণ কিন্তু এই সমালোচনাটা তো আসলে যায় না, মেসির 8 গোল এই বিশ্বকাপে, চেষ্টা করার দায়িত্ব আমাদের। এটাই না। তার আগে মেসির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সব মিলিয়ে এক আত্মঘাতী গোল ছাড়া 19 গোল, আত্মঘাতী গোল ছাড়া 18 গোল আর্জেন্টিনার। বা লাউতারো তো একের পর এক গোল করছেনই। জি, গোলটা একের পর এক এনজো গোল করছেন শেষ মুহূর্তে এসে, এখন নকআউটে এসে কয়েকটা গোল করেছে, যার কারণে একটু হলো কনফিডেন্সটা ব্যাক করেছে। কিন্তু ওই যে শুরুর দিকে যে ডমিনেট করে খেলা একটা বিশ্ব চ্যাম্পিয়নদের, সেই জিনিসটা আসলে আর্জেন্টিনার কাছ থেকে এবার ওভাবে শুরুতে পাওয়া যায়নি। তো যার কারণে আসলে ওই সমালোচনার একটা তীর ছিল। আর সমালোচনা বলতে কি, এই সমালোচনাটা সবসময় থাকে ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা টিমকেই আর কি মেন্টালি একটু আনস্টেবল করার জন্য। সো এটা একটা পার্ট হিসেবেই ছিল। বা যেটা বলছিলাম যে এই লাউটারোর গোলটাও আসলে ক্রেডিটটা কিছুটা হলো মেসিকে দিতে হবে, অবশ্যই, কারণ মেসি ছিল, মানে সে বাম্পায়ার প্লেয়ার, সে সারা জীবন বাম্পায় খেলে, তার ইন্স্যুরেন্সও বাম্পায় করা হয়েছে। কিন্তু 88 মিনিটে এরকম একটা সিচুয়েশনে মেসির মতন প্লেয়ার আপনার হচ্ছে রাইট ফুট দিয়ে ক্রস করবে, বিশাল একটা ব্যাপার। আহমেদ শেখ, আমরা তো আলাপ করবই, এবার একটু দেখে আসি 2 ফাইনালিস্ট যেহেতু কনফার্ম হয়ে গেছে, তাদের রোড টু ফাইনালটা কেমন ছিল। একটা রিপোর্ট দেখবো, ফিরে এসে কথা বলছি। দেখবো রিপোর্ট। নানা নাটকীয়তা, রোমাঞ্চ, রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ফাইনালে আর্জেন্টিনা স্পেন। রোববার রাতে নিউ জার্সি স্টেডিয়ামে র্যাঙ্কিংয়ের শীর্ষ 2 দলের মহরণ। বিশ্বকাপে প্রথমবার ইউরো ও কোপা চ্যাম্পিয়নের শিরোপা লড়াই। শেষ 4 আসরে তৃতীয় ফাইনাল মেসির আর্জেন্টিনার। নকআউটে প্রতিটি বাধা পার করেছে দুর্দান্ত কামব্যাকে। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ডের পর ইংল্যান্ড পারেনি অদম্য আর্জেন্টিনার সাথে।
খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে মহানায়ক মেসি, এনজো মার্তিনেজও সমর্থন দিয়ে গেছেন। 16 বছর পর ফাইনালে স্পেন, নকআউটে পর্তুগাল, বেলজিয়াম ও হট ফেভারিট ফ্রান্সকে বিদায় করে ইয়ামাল রদ্রিরা দ্বিতীয় বিশ্বকাপ থেকে এক ধাপ দূরে। মাঝমাঠে দাপট, জমাট রক্ষণে স্প্যানিশরা আর্জেন্টিনা বধের স্বপ্ন দেখছে। টুর্নামেন্টের সর্বোচ্চ 19 গোল আর্জেন্টিনার, আর সর্বোচ্চ 6 ক্লিন শিট স্পেনের। 7 ম্যাচে হজম করেছে 1 গোল। অন্য সব পরিসংখ্যানে দুই দল প্রায় সমান। পাস অ্যাকুরেসি, ক্রস, ফ্রি কিক, কর্নার সবখানেই। গোল অ্যাটেম্পট, অন টার্গেট শটেও কাছাকাছি। সেরা আক্রমণ ভাগের সঙ্গে সেরা রক্ষণের লড়াই ফাইনালে। স্পেন শক্ত প্রতিপক্ষ, দারুণ সব ফুটবলার আছে, কিন্তু ওদের সম্পর্কে আমার ধারণা পরিষ্কার। আমি ওদের অনেকের বিরুদ্ধে খেলেছি, এখনো ওদের খেলা দেখি। অনেকেই বার্সেলোনার ফুটবলার, যে ক্লাবটাকে আমি এখনো ভালোবাসি, যে ক্লাবের খেলা এখনো দেখি। তাই আশা করছি খুব ভালো একটা ফাইনাল হবে। দুই দলই সমান শক্তি নিয়ে নামবে, ওদের কথা খুব বেশি ভাবছি না। Sabía que mínimo íbamos a estar entre los cuatro y que este grupo cuando se junta দুদলেই আছে একাধিক ম্যাচ উইনার, তবে মেসির ফর্ম আর ম্যাজিক আর্জেন্টিনার জন্য আশীর্বাদ। স্নায়ুচাপের ম্যাচে ভাগ্যকেও পাশে দরকার। ইয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দু দলের রোড টু ফাইনাল জেনে নিলাম। আহমেদ শাহেক, সেলিব্রেশন তো অনেক হলো, সেলিব্রেশনে আবার একটু ক্রিটিসিজমের উপকরণও তৈরি হয়ে গেছে। দ্য আর্জেন্টিনাস মালভিনাস সন আর্জেন্টিনাস, এই ধরনের একটা ব্যানার নিয়ে উদযাপনে অংশ নিয়েছে আর্জেন্টিনা দল, যেটা নিয়ে ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে ইংল্যান্ড। এরই মধ্যে ফিফার কাছে অভিযোগও দাখিল করেছে। আপনি নিশ্চয়ই জানেন ফকল্যান্ড যুদ্ধ এবং সেই 1966 থেকে 2026 পর্যন্ত আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের যে একটা রাইভারলি ভ্রমণ, সেটা কখনো বৈরিতার, কখনো কূটনৈতিক সম্পর্কের, কখনো রাজনৈতিক এবং কখনো যুদ্ধের মতো ভয়াবহতার। এই ধরনের একটা ব্যানার নেওয়া আসলে আর্জেন্টিনা দলের কাছে নিশ্চয়ই এক্সপেক্টেড ছিল না। Mighty Green Apple. Game changer ginger. Happy speed. জি, মানে এক্সপেক্টেড ছিল না, এটা তো ধরেন যে পরে আসি, কিন্তু প্রথমেই নিয়ম হচ্ছে যে ফিফার যে ফুটবলের যে নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনে খুব ক্লিয়ারলি বলা আছে কোনো দর্শক, কোনো দল বা কোনো অফিসিয়াল কখনোই পলিটিক্যাল স্লোগান আছে এরকম কোনো ব্যানার বা কোনো কমেন্ট কোনো কিছুই কোনো জায়গায় প্রদর্শন করতে পারবে না। তো এই যে ফকল্যান্ডের যুদ্ধ নিয়ে যে কথা বা এই যে ব্যানার, এটা তো সরাসরি পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল এখানে আছে। তো যার কারণে মানে এটা শুধুমাত্র যে মানে আপনার আর্জেন্টিনার দোষ বা আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে একটা সমস্যা, তার থেকেও বেশি সবার আগে এটা ফিফা এই জিনিসটাকে আসলে ইন্টারভিন করতে হবে। কারণ পলিটিক্যাল স্লোগান নিয়ে এসেছেন মানে আপনি দোষ করে ফেলেছেন, সেটা আপনি যাই নিয়ে আসেন না কেন। ফকল্যান্ডের যুদ্ধ এই সাবজেক্টটা পরে আসবে, যদিও আমরা সবাই জানি যে আর্জেন্টিনা আর ইংল্যান্ডে যখন খেলা হয় সেই 82 সালে ফকল্যান্ড যুদ্ধের পর থেকেই 86 সালে যেই ওয়ার্ল্ড কাপের ম্যাচটা হলো সেখান থেকে যে পরিমাণ একটা বৈরিতা বা এক ধরনের যুদ্ধ চলছে, একমাত্র মানে মাঠে মনে হয় একমাত্র 2002 সালে আর কি আর্জেন্টিনা ইংল্যান্ড জিতেছে ওয়ার্ল্ড কাপের ম্যাচে, কিন্তু 86 এবং 98 দুইবারই আসলে খুব বেদনাদায়কভাবে আর কি হেরে বের হয়ে যেতে হয়েছে। সো প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ইংল্যান্ড আর আর্জেন্টিনা এক ধরনের বিতর্ক থাকে। 86 হ্যান্ড অফ গড, আবার ওইদিকে গোল অফ সেঞ্চুরি ছিল, কিন্তু ধরেন যে হ্যান্ড অফ গডের কারণেই খেলাটা একটা মোড় ঘুরে গিয়েছিল। সো এটা নিয়ে এক ধরনের ইংল্যান্ডের নেগেটিভ পয়েন্ট অফ ভিউ আছে। 98 সালে বেকহ্যামের যে রেড কার্ডটা, সেটা নিয়ে এক ধরনের নেগেটিভ পয়েন্ট অফ ভিউ আছে। 2002 সালে আবার মাইকেল ওয়েন যে পেনাল্টিটা জিতেছিল, সেটা নিয়েও একটা নেগেটিভ মন্তব্য আছে। সো আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলা যখনই ওয়ার্ল্ড কাপে হয় না কেন, এই ফকল্যান্ড যুদ্ধের 1982 সালের পরে সব সময় এক ধরনের টেনশন কাজ করছিল। তো এই টেনশনটা যে থাকবে এই মাঠে, এটা তো বোঝাই গিয়েছিল। কিন্তু এইটার পাশে যে হচ্ছে যে এরকমভাবে একটা ব্যানার থাকবে, এভাবে ব্যানার নিয়ে আবার মাঠে উদযাপন করবে প্লেয়াররা, এইটা আসলে ওই সময় উচিত ছিল যে ফিফার যে অফিসিয়ালরা আছে তারা ব্যানারটাকে সরিয়ে দেওয়াটা উচিত ছিল। সো এইটাতে হলো কি যে জিনিসটা যে এক ধরনের বাজে এক ধরনের প্রমোশন হলো, পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল। সো আমি মনে করবো যে এখানে ব্রিটিশ গভর্নমেন্ট যদি আসলেই কমপ্লেন করে থাকে তাহলে এটা আসলে যুক্তিযুক্ত একটা কমপ্লেন, এবং ফিফার এই জিনিসটা নিয়ে একটা বড় রকমের শাস্তি আর্জেন্টিনাকে দেওয়া উচিত। সবসময় বলা হয় ফুটবল এটা আসলে শুধুমাত্র খেলা, বৈশ্বিক টুর্নামেন্ট। আসলেও কি শুধু বৈশ্বিক টুর্নামেন্টের মধ্যে বিশ্বকাপ ফুটবল সীমাবদ্ধ থাকে? কখনো ধর্মের বিষয়গুলো এসে যায় ফুটবলে, এবং ফুটবলের মাঠে, ফুটবল মাঠেও আমরা দেখেছি অন্য সময় বিশ্বকাপের বাইরে কখনো গাজা, কখনো ফিলিস্তিন, এই ধরনের পক্ষ বিপক্ষ একটা ব্যাপার থেকে যায়।
যুদ্ধ, রাজনৈতিক দিক সবকিছু থেকে মুক্ত আসলে কি আছে? কারণ বিশ্বকাপের শুরুতেই ইরান এবং যুক্তরাষ্ট্রের যে বিষয়টা, ইরান যদি গ্রুপ পর্ব পার করা সম্ভব হতো তাহলে হয়তো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতো, তখনও এই ধরনের প্রসঙ্গ এসেই যেত। না, আপনি যদি ওয়ার্ল্ড কাপের ইতিহাস দেখেন, সে 1930 সাল থেকে যদি আমরা শুরু করি, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কোনো না কোনো সময় একটা পলিটিক্যাল বা একটা ইগোয়েস্টিক ক্ল্যাশ, বা কখনো কখনো সেটা ধর্ম, কখনো কখনো সেটা রেসিজম, কখনো কখনো সেটা পলিটিক্যাল অ্যাঙ্গেল, সব কিছুই ছিল। কিন্তু এইবার অবশ্যই আমি যদি বলতে হয় যে হ্যাঁ, মাত্রা আসলে অনেক বেশি ছাড়িয়ে গেছে। সেটা একেবারে শেষের দিকে এসে এই প্রসঙ্গগুলো আসলে আমরা আর বিশ্বকাপে দেখতেও চাই না। তো এই প্রসঙ্গে আলাপ যত তাড়াতাড়ি থেমে যাবে ততই ভালো। আমরা এখন আবার ফিরতে চাই আর্জেন্টিনার এই দুর্দান্ত কামব্যাকে। লাস্ট 3টা ম্যাচ আর্জেন্টিনা যা করছে, এটা আসলে এর পরে আর কোনো দল কখনো করতে পারবে কিনা সেটা ভবিষ্যৎই বলবে। আমরা আর একটা রিপোর্ট দেখব। জি, দেখব আর্জেন্টিনার দুর্দান্ত কামব্যাকের আরও একটা রিপোর্ট। তার আগে মেসির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ফুটবল ম্যাচ 90 মিনিটের হলেও চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার গল্পটা যেন শুরুই হয় ম্যাচের 75 মিনিটের পর থেকে। প্রথমার্ধে ধীর স্থির, দ্বিতীয়ার্ধের অর্ধেক সময়টা রিল্যাক্সড, আর শেষ কোয়ার্টারে গিয়ে মেসি আলভারেজদের ভিন্ন চেহারা দেখেছে বিশ্ব। পরাক ম্যাচে পিছিয়ে পড়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে আলবিসেলেস্তেরা, তাতে পরিসংখ্যানের পাতায় ফুটবল বিশ্ব দেখছে এক নতুন রূপকথা। সেমিফাইনাল পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের গোল সংখ্যা 19, যার 12টি এসেছে ম্যাচের 75 মিনিটের পর। একটি অবশ্য আত্মঘাতী। আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড এবং সবশেষ ইংল্যান্ড। 7 ম্যাচেই 75 মিনিটের পর গোল পেয়েছে আর্জেন্টিনা, যার মধ্যে মেসি দিয়েছেন 4 গোল। তবে সবচেয়ে মজার পরিসংখ্যান ম্যাচের অতিরিক্ত সময়ে। শেষ 15 মিনিটে 5 গোল দিলেও অতিরিক্ত সময় বা 90 মিনিটের পর আলবিসেলেস্তেদের গোল সংখ্যা 7। চলতি বিশ্বকাপের 5টি ম্যাচেই অতিরিক্ত সময়ে গোল করে জয় ছিনিয়ে আনার নজির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। গ্রুপ পর্ব থেকে সেমি পর্যন্ত প্রথমার্ধে 4 গোল আর্জেন্টিনার, আর 46 মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত হয়েছে আরও 8টি গোল। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই এসেছি। কেউ পছন্দ করুক কিংবা নাই করুক, কিছু যায় আসে না। আমরা অনেক সমালোচনা আর সন্দেহ নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছিলাম। আবারও মাঠে প্রমাণ করেছি যে কেউ আমাদের ফ্রিতে কিছু দেয় না। পুরো বিশ্বকাপে পিছিয়ে পড়ে ষষ্ঠবারের মতো এমন নজির গড়েছে মেসি, ডিপলরা। তবে কামব্যাকের এই তালিকায় শীর্ষে ব্রাজিল, 2-এ জার্মানি এবং 3-এ আর্জেন্টিনা। আর্জেন্টিনা এই বিশ্বকাপে শেখালো শুরুটা যেমনই হোক না কেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেলে যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম আর্জেন্টিনার কামব্যাকের দারুণ গল্প। আহমেদ শাইক, এই 4 কোয়ার্টার ফাইনাল আর 2 সেমিফাইনালে আপনার কাছে বেস্ট গোল কোনটা? এখন পর্যন্ত আসলে বললে কালকে এনজো ফার্নান্ডেজের গোলটাই বলতে হবে। যেরকম একটা মুহূর্তে পেনাল্টি বক্সের এত বাইরে থেকে জোরালো একটা শটে গোলটা দিল এবং যেভাবে করে আর্জেন্টিনা ফেরত আসলো, ওই গোলটার একটা ইমোশন বা ওইটার যে টেনশন, এইটাই আসলে বলা যায় যে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল মিলিয়ে সেরা গোল হয়তো। মরক্কোর বিপক্ষে এমবাপ্পের গোলটাকে আমার কাছে সেরা মনে হয়েছে। আপনি নিশ্চয়ই ওই গোলটার প্রসঙ্গ টানবেন। হ্যাঁ, মানে এমবাপ্পে আসলে এই পুরো ওয়ার্ল্ড কাপেই বেশ কিছু গোল দিয়েছে যেগুলো কিনা দেখতে বেশ সুন্দর হয়েছে। প্লাস ফ্রান্সের ওই যে ফ্রন্ট ফোরের যে খেলা, ওলিসে, ডেম্বেলে এবং ডেজার্টওয়ে, তাদের খেলাটা আসলে বেশ সুন্দর ছিল, যার কারণে গোলগুলো দেখতেও একটু দৃষ্টিনন্দন লাগতো। বাট তারপরে বলবো যে দিন শেষে যেহেতু তারা ফাইনালে উঠতে পারেনি, এবং এখানে আর্জেন্টিনার ওই এনজো ফার্নান্ডেজের গোলটা আর্জেন্টিনাকে ব্যাক করিয়েছে ম্যাচে। সো সেই পয়েন্ট অফ ভিউ এবং ইম্পর্টেন্সের জায়গা থেকে আসলে এনজো ফার্নান্ডেজের গোলটাকে আগিয়ে রাখবো। গোল্ডেন বুট আর গোল্ডেন বলের প্রসঙ্গ যখনই এসে যাচ্ছে, ডিজার্ভিং ওনার হতে পারেন লিওনেল মেসি, তার সঙ্গে কাছাকাছি আছেন এমবাপে। যেহেতু এমবাপে সেমিফাইনাল থেকে এমবাপের দল ফ্রান্স ছিটকে গেছে, সেটার কতটুকু সুযোগ আছে মনে করছেন? যদিও লিওনেল মেসি জিততে যাচ্ছেন, এটা আমরা এখন বলতেই পারি। জি, আসলে এমবাপ্পে থার্ড রাউন্ড, মানে বেস্ট যে থার্ড পজিশনটা, ওটা কিন্তু খেলা হবে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে। সো আশা করি এই ম্যাচেও এমবাপ্পে চেষ্টা করবে অনেক গোল দিয়ে তার নামে গোলের খাতাটা আর কি রেখে দিতে। বাট থার্ড পজিশনে খেলাতে অনেক সময় অনেকে গা ছাড়া একটা খেলা হয়ে যায়, তো যার কারণে তার গোলের সংখ্যা বেড়ে যেতে পারে, হয়তো হ্যাটট্রিকও করে বসতে পারে এমবাপ্পে এই ম্যাচে। অন দি আদার হ্যান্ড ফাইনালের খেলাটা হবে অনেক স্নায়ু চাপের, তো
তো সেখানে গোলের সংখ্যা কম হওয়ার একটা সম্ভাবনা আছে। মানে গতবারে ওয়ার্ল্ড কাপ যেরকমভাবে 3-3 হয়েছিল সেটা তো আর প্রত্যেকবার হবে না, এটা আর কি কালে ভাদ্রে একবার হয়। সো আমার মতে এইবারে ওয়ার্ল্ড কাপে হয়তো এরকম 0-0 বা 1-1 একটা স্কোর লাইন হতে পারে। তো সেক্ষেত্রে তো মেসি সংখ্যা গোল সংখ্যাটা কমে যেতে পারে। আর দিন শেষে গোল্ডেন বুট যদি এমবাপ্পে জিতে যায়, আমার মতে গোল্ডেন বলের দাবিদার এখন পর্যন্ত একমাত্র লিওনেল মেসি আছে, যে কিনা বেস্ট প্লেয়ারের আর কি যে গোল্ডেন বলটা দেওয়া হয়। তো সেক্ষেত্রে দুইটা যে কোনো একটা মেসি তো পাবেই, এই ব্যাপারে আর কি 100% শিওর। অনেক ধন্যবাদ আহমেদ শায়েক আপনাকে, আবারও নিশ্চয়ই কথা হবে। আজ এ পর্যন্তই। বিশ্বকাপ ফুটবলে ইন্টারেস্টিং সব খবর ও বিশ্লেষণ জানতে ব্রাউজ করুন independent24.tv ও চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট।